জার্মানিতে ভ্যাকসিন নেয় অনীহা, দীর্ঘদিন পড়ে থাকায় ফেলে দেওয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ টিকা। ফ্রান্সে অক্টোবরে বুস্টার ডোজ শুরুর পরামর্শ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কান্তাজনীন আসাদ। আফগানিস্তানে গেল ২০ বছরে কোনো স্বার্থ ছাড়াই যুক্তরাষ্ট্র অর্থ ব্যয় করেনি। দেশটির বিপুল পরিমাণ খনিজ সম্পদে নজর ছিল ওয়াশিংটনের। তারা সেগুলো থেকে সুবিধাও নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, পশ্চিমারা আড়াল করলেও এই বিষয়গুলো একদিন ঠিকই বেরিয়ে আসবে। পাশাপাশি তারা এও বলছেন, মার্কিনরা চলে যাওয়ায় চীনাদের হস্তগত হচ্ছে মাটির নিচে লুকিয়ে থাকা আফগানদের সম্পদ। আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার অংশে অবস্থিত একটি দেশ। বিপুল খনিজ সম্পদে ভরপুর ৬,৫২,০০০ বর্গ কিলোমিটারের বেশি আয়তনের রাষ্ট্র। বিশাল অংশ পাহাড় পর্বতে ঘেরা। দেশটির মাটির নিচে মজুদ কোটি কোটি ডলারের সম্পদ। যুক্তরাষ্ট্র যখন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়, তখন তাদেরও নজর ছিল এই সম্পদের দিকে। শেষ পর্যন্ত ২ যুগের নিয়ন্ত্রণ শেষে মার্কিনরা আফগানিস্তান ছাড়তে বাধ্য হচ্ছে। তবে স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কেবলই ব্যয় করে গেছে নাকি আয়ও করেছে? এই বিষয়গুলো এখনো স্পষ্ট না হলেও বিশ্লেষকরা বলছেন, আগামীতে ঠিকই বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র কতটা ফায়দা নিতে পেরেছে আফগানিস্তান থেকে। সাম্রাজ্যবাদ একটি নেতিবাচক মানবতা বিরোধী কার্যক্রম। অপেক্ষাকৃত একটি দুর্বল দেশের উপর আধিপত্য বিস্তারের মাধ্যমে সম্পদ লুণ্ঠন করে অল্প কষ্টে ধনী থেকে আরো ধনী হওয়াই এর উদ্দেশ্য। মূল্যবান লৌহ, মণি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, সীসা, তামা, ইউরেনিয়াম, নাইওবিয়াম, মলিবডেনিয়াম, স্বর্ণসহ অনেক মূল্যবান খনিজ সম্পদ রয়েছে আফগানিস্তানের মাটির নিচে। যুক্তরাষ্ট্র চলে যাওয়ায় এখন চীন এগুলোর নিয়ন্ত্রণ পাবে বলে মনে করছেন তিনি। আফগানিস্তানে প্রাকৃতিক সম্পদের প্রতি অনেকেরই লোভ আছে। ব্যবসায়িক দৃষ্টি চীন, ভারত, আমেরিকা সহ অনেকেরই আছে। তাতে বোঝা যায় যে সেখানে তারা যে আধিপত্য বিস্তার করেছিল দীর্ঘ ২০ বছরে আফগানিস্তানের প্রচুর সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস সহ অনেক কিছুরই ক্ষতি হয়েছে এবং এগুলো আত্মসাৎ করার অপচেষ্টা চলেছে। মার্কিন নিয়ন্ত্রণে ২০ বছরেও ভাগ্য বদল হয়নি সাধারণ আফগানদের। বড় বড় দেশের স্বার্থের বলি হয়ে আসছে দুর্বল আফগানিস্তান। তবে তালেবানের পুনরুত্থানে জনগণের ভাগ্যের কতটা উন্নয়ন হয় সেটি এখন দেখার বিষয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভ্যাকসিন নেয়ার প্রতি সাধারণ মানুষের অনীহার কারণে দীর্ঘদিন পড়ে থাকায় মেয়াদোত্তীর্ণ টিকা ফেলে দিচ্ছে জার্মানি। সাধারণ মানুষকে টিকা নিতে আগ্রহী করে তুলতে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের নেয়া নানা কর্মসূচিও কাজে আসছে না। জার্মানি থেকে বিস্তারিত বিটু বড়ুয়ার রিপোর্টে। করোনায় টালমাটাল বিশ্ব। ভাইরাসটি থেকে নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় চেষ্টার কোনো কমতি রাখছে না এক একটি দেশের সরকার। জার্মানিও এর বাইরে নয়। প্রায় ৮.৫ কোটির জনসংখ্যার এই দেশটিতে সব নাগরিকদের জন্য ২ ডোজ করোনার টিকা আগে ভাগেই নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। কিন্তু সাধারণ নাগরিকদের টিকা গ্রহণে অনীহা আর পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদ উত্তীর্ণ সেই টিকা ফেলে দিচ্ছে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের টিকা কেন্দ্রগুলো। তারাও যদি ভালোভাবে চিন্তা করতো এবং যদি আগে থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে সকলের জন্য যদি টিকাগুলি ডিস্ট্রিবিউট করতো, সেক্ষেত্রে আরও অনেক ভালো হতো। যারা এখনো টিকা সম্পূর্ণ পাচ্ছে না, চাচ্ছে নিতে, তাদেরকে অবশ্যই তারা ডিস্ট্রিবিউট করতে পারতো। 16টি অঙ্গরাজ্য আছে জার্মানিতে, মিনিস্টার প্রেসিডেন্টরা মিলে, স্বাস্থ্য অধিদপ্তর মিলে অবশ্যই এটা সম্ভব ছিল। এদিকে মাস শেষ হলেই ফেলে দেওয়ার তালিকায় রয়েছে আরও প্রায় ১৫ লাখ টিকা, যার মধ্যে প্রায় ১১ লাখ অ্যাস্ট্রাজেনেকা এবং ৪ লাখ জনসন অ্যান্ড জনসনের টিকা। এই অবস্থায় ক্রয়কৃত টিকা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে বিশেষ চিঠি। জার্মানি সহ ইউরোপের মানুষের জন্য কাজ করা সংগঠনগুলো বলছে, একটু উদ্যোগ কিংবা সদিচ্ছা থাকলেই হয়তো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই উদ্বৃত্ত টিকাগুলো তৃতীয় বিশ্বের গরিব কিংবা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেয়া যেত। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে আগামী অক্টোবরের মধ্যেই করোনা টিকার বুস্টার ডোজ চালু করা উচিত বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অন্যদিকে
গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর করোনার সংক্রমণ আবারও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের স্বাস্থ্য পর্যবেক্ষকদের পক্ষ থেকে সুপারিশ করে বলা হয়েছে দেশটির ৬৫ বছরের ঊর্ধ্ব ও স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য করোনা প্রতিরোধের ক্ষেত্রে তৃতীয় ডোজ হিসেবে বুস্টার ডোজ প্রদানের জন্য তারা পরামর্শ দিয়ে বলেছেন যারা ইতিমধ্যেই 2টি ডোজ গ্রহণ করেছেন তাদের একটি mRNA ভ্যাকসিন প্রদান করা হবে, যা ফাইজার কিংবা মডার্নার হতে পারে এবং এর পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফ্রান্সে। গত মাসেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশটির স্বাস্থ্যগত দুর্বল মানুষদের জন্য 50 লক্ষ বুস্টার ডোজের ঘোষণা দেওয়া হয়েছিল। বুস্টার ডোজের ক্ষেত্রে বয়স্কদের, বিশেষ করে 80 বছরের ঊর্ধ্ব নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা আরও জানিয়েছেন এই বুস্টার ডোজের কার্যক্রম আগামী অক্টোবরের শেষের দিকে শুরু করা উচিত। অবশ্য এর আগে সরকারের তরফ থেকে বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে এই বুস্টার ডোজের ক্যাম্পেইন চালু হবে। ফ্রান্সে এখন গড়ে প্রতিদিন 20,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে গ্রীষ্মের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর সংক্রমণের হার আবার বাড়ে কিনা তা নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাথি হকুল। সাবেক গভর্নর অ্যান্ড্রি কুমোর নারী কেলেঙ্কারিতে দীর্ঘ জটিলতার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে মরিয়া রাজ্য সরকার। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের 245 বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে নিউ ইয়র্কের 57তম গভর্নরের দায়িত্ব নিয়েছেন ক্যাথি হকুল। মঙ্গলবার সকালে শপথ হওয়ার কথা থাকলেও আইনগত কারণে সোমবার মধ্যরাতেই ক্ষমতা গ্রহণ করেন তিনি। নিউ ইয়র্কের আলবানিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তাকে শপথ পড়ান রাজ্যের প্রধান বিচারপতি জেনেট ডিফিওর। এরপর ক্যাথি জনগণের উদ্দেশ্যে বলেন, গভর্নরের দায়িত্ব নিয়ে তিনি গর্বিত। I want people to believe in their government again. It's important to me that people have faith. Our strength comes from the faith and the confidence of the people who put us in these offices, and I take that very seriously. সোমবার গভীর রাতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ও সিনেট নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দেন এন্ড্রু কুমো। এর আগে গভর্নর ভবন থেকে তার আসবাবপত্র সরিয়ে নেন। যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে কুমো আবারও বলেন, আইনি প্রক্রিয়াকে প্রভাবিত না করার জন্যই তার এই পদত্যাগ। You know me. I am a fighter. And my instinct is to fight this because it is unfair and unjust in my mind. গত বছর নিউ ইয়র্কের অন্তত 11 জন নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মেলে। এরপরই 10 আগস্ট পদত্যাগের ঘোষণা দেন কুমো। সংবিধান অনুযায়ী গভর্নর হিসেবে নাম উঠে আসে তারই রানিং মেট ক্যাথি হকুলের। আগামী বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় থাকবেন ক্যাথি হকুল। ওই বছরই নভেম্বরে হবে গভর্নর নির্বাচন, আর ওই নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা এটি নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ব্রিটেনের সবচেয়ে বেশি বাংলাদেশে অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেল। দীর্ঘ 5 বছর পর এখানকার ট্রেন স্টেশনটি সংস্কার করে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। ব্যস্ত এই স্টেশনটিকে করা হয়েছে আরও আধুনিক। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। পুরাতন কাঠামো ও প্রবেশপথ মেরামত শেষে সোমবার আবারও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ব্রিটেনের অন্যতম ব্যস্ত এই হোয়াইট চ্যাপেল স্টেশন। 2016 সালে এর মূল প্রবেশপথ বন্ধ করে শুরু হয় সংস্কার কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2019 সালে। কিন্তু করোনা মহামারীর কারণে সময় লেগে যায় আরও 2 বছর বেশি, আর এটি সংস্কারে ব্যয় হয়েছে প্রায় 83 কোটি পাউন্ড। দীর্ঘ অপেক্ষার পর স্টেশনটির আধুনিকায়ন ও নকশা নজর কেড়েছে স্থানীয় সহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘদিন পর ট্রেন স্টেশন ওপেন হয়েছে, আমরা এতে খুব খুশি। নতুন হোয়াইট চ্যাপেল স্টেশন খোলায় আমরা অনেক অনেক খুশি এবং আনন্দ। আমরা সব জায়গা যাইতাম পারি। আমরা ওয়েলকাম জানাই ব্রিটেন সরকারের যে এই জনবল এরিয়ার এই স্টেশনটা অতি দ্রুত যে খুলিয়া দিয়েছে। স্টেশনটি ঠিক উল্টো দিকে ইউরোপের
বিখ্যাত রয়্যাল লন্ডন হাসপাতাল অবস্থিত। এছাড়াও চালুর অপেক্ষায় রয়েছে এলিজাবেথ ক্রস রেল লাইন। ফলে লন্ডনের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যাবে আগের চেয়ে আরও কম সময়ে। এতে থমকে থাকা ব্যবসা বাণিজ্য গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরানা স্টেশনকে আধুনিকভাবে ওপেন করা হয়েছে। এই জায়গা থেকে আমরা 5 মিনিটে 5 পাউন্ড বে করে আমরা হিথ্রো এয়ারপোর্টে যেতে পারবো। 4 ইয়ার্স 5 ইয়ার আমরা বিজনেস এফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ এখন আমরা আস্তে আস্তে বিজনেসের রিকভারি করব। স্টেশন এলাকায় সরিয়ে আনা হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মূল অফিসও। ব্রিটিশ সরকারের হোয়াইটচ্যাপেল ভিশন প্রজেক্ট বাস্তবায়নের সাথে সাথে বদলে যাচ্ছে বাংলাদেশে অধ্যুষিত ব্যস্ততম ও জনবহুল এই এলাকাটিও। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে প্রতি বছর বঙ্গবন্ধুর জীবন দর্শনের ওপর গবেষণাকারীদের মধ্য থেকে বাছাই করে এই অ্যাওয়ার্ড দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর নামে গবেষণা পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে দেশটির বিখ্যাত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি। এ লক্ষ্যে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথাও জানান তারা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার এবং ইউএসএ বার্কলি আমরা একইভাবে চুক্তিবদ্ধ হয়েছি বঙ্গবন্ধু রিসার্চ অ্যাওয়ার্ডের জন্য। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড প্রবর্তন করতে যাচ্ছি এবং এটা আগামী মার্চে বার্কলির পক্ষ থেকে সর্বসাধারণের জন্য জানানো হবে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক এবং আর্থসামাজিক জীবন দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গবেষক শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতি বছর 2 জনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ অ্যাওয়ার্ড বাবদ $20,000 দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বার্কলির গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলরের ডিপার্টমেন্ট এই গবেষণা তদারকি করবে এবং গবেষণা বিষয়ক যাবতীয় খরচ বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার পক্ষ থেকে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এই প্রথমবারের মতো পৃথিবীতে লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার উদ্যোগে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে যে মহৎ কাজটা করেছে এটা একটা স্মরণীয়ভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধু পরিষদের পক্ষে ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি নজরুল আলম এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পক্ষ থেকে গবেষণা বিষয়ক ভাইস চ্যান্সেলর র্যান্ডি ক্যাটস চুক্তিতে সই করেন। আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে যে গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে চীনের হেবেই প্রদেশে চলছে পরিবেশ বান্ধব উন্নয়নের মহাযজ্ঞ। গ্রামে ও শহরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আর্থসামাজিক ও পরিবেশ উন্নয়ন প্রকল্প। এতে প্রদেশটির পর্যটন শিল্প আরও চাঙ্গা হওয়ার আশা করছে দেশটি। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চলতি দশক শেষ হবার আগেই যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ হয়ে উঠবে চীন। এই ধারাবাহিকতায় নিজেদের আরও শক্তিশালী করতে উত্তরের হেবেই প্রদেশের গ্রাম ও শহর উন্নয়নে বেশ কিছু পরিবেশ বান্ধব প্রকল্পের কাজ হাতে নিয়েছে চীন। 1,88,800 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গ্রামীণ কৃষির আধুনিকায়নের পাশাপাশি চলছে পরিবেশগত উন্নয়নের কাজ। এতে প্রদেশের পর্যটন শিল্প চাঙা হওয়ার আশা করছে চীন, যা অর্থনীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হেবেইয়ের তাংশাং শহরটি শিল্পায়নে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। শিল্প বিকাশের পাশাপাশি ত্বরান্বিত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। দেশটিতে বেশ কিছু রেলপথ তৈরি করা হচ্ছে, যা উত্তরাঞ্চলকে সরাসরি রাজধানী বেইজিংয়ের সাথে যুক্ত করবে। এছাড়া প্রদেশের 3টি বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেই চলেছে। সোমবার চীনে ফুসফুস হিসেবে পরিচিত প্রদেশের সাইহান বা বনাঞ্চল পরিদর্শন করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি মানুষের সৃষ্টি করা এই বনাঞ্চলের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সাইহান বা বনাঞ্চল চীনের সভ্যতার অংশ। আমাদের এই ধরনের কাজকে উৎসাহিত করতে হবে। দেশকে সবুজায়ন করতে গাছ লাগানো আরও বাড়াতে হবে। এর মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আশা করছি।
সাইহান বা বনাঞ্চল বিশ্বের সর্ববৃহৎ মানবসৃষ্ট বন। সাইহান বা ফরেস্ট ফার্ম 6 দশকের কম সময়ে প্রায় ৭৬,০০০-এরও বেশি হেক্টর জায়গা জুড়ে বৃক্ষরোপণ করেছে, যা এলাকাটির ১৩৭ মিলিয়ন ঘনলিটার পানিকে বিশুদ্ধ করছে। প্রকৃতিতে ২৫০,০০০ টন অক্সিজেন সরবরাহ করে। এসব কারণে সম্প্রতি জাতিসংঘের আর্থ অব দি ওয়ার্ল্ড পুরস্কার পায় ফরেস্ট ফার্মটি। জিনিয়া শেখ, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্রের রাস্তায় নামল ওয়াইমোর স্বয়ংক্রিয় গাড়ি। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর কয়েকজন চালক এই গাড়ি চালানোর স্বাদ নেন। প্রতিষ্ঠানটি বলছে, নিখুঁতভাবে সড়কে চলতে আরও অনেক কাজ করতে হবে। সান ফ্রান্সিসকোর ব্যস্ত শহরে সাদা রঙের ঝকঝকে তকতকে একটি গাড়ি চলছে। গাড়িতে চালকের আসনে চালক রয়েছেন ঠিকই, তবে তার হাত নেই স্টিয়ারিংয়ে। পরীক্ষামূলক আরও একটি ধাপ পার করতে এভাবেই চলছে প্রযুক্তি নির্মাতা জায়ান্ট কোম্পানি আলফাবেটের সহ প্রতিষ্ঠান ওয়াইমোর সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি। ২০১৭ সালের শেষ দিকে ইন্টেলের সঙ্গে যৌথভাবে নির্মাণ শুরু করে মঙ্গলবার কয়েকজন সাধারণ চালককে এই গাড়ি ব্যবহারের সুযোগ দিল কোম্পানিটি। তবে ওয়াইমো বলছে আরও অনেক কাজ করতে হবে তাদের। রোডম্যাপ তৈরির মতো স্পর্শকাতর বিষয়গুলো নিখুঁতভাবে করতে হবে। কিভাবে ব্যবহারকারী এটি পাবে ও ব্যবহার শেষে রেখে দেবে তা সহজ করতে হবে। আমরা জানি এই কাজের জন্য সান ফ্রান্সিসকো খুবই চ্যালেঞ্জিং একটি শহর, তবে আশা করছি জরুরি মুহূর্তে কি করতে হবে তা ঠিক করতে আমরা এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবো। চালক যাতে তার চারপাশের বিশ্বকে উপলব্ধি করতে পারে সেজন্য ক্যামেরা, রাডার ও লিডার সহ অনেক সেন্সর রাখা হয়েছে ওয়াইমোর গাড়িতে। খুব শিগগিরই অনেকে এই গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বড় পরিসরে বাজারে আসার আগে এ পর্যায়ে চালকদের অভিজ্ঞতা আমাদের সেভাবে সহযোগিতা করবে যেভাবে আপনি কোনো অ্যাপ ব্যবহার করার সময় সেই প্রতিষ্ঠানকে করে থাকেন। যেমন তারাই ভালো বলতে পারবেন আমাদের কোথায় কোথায় আরো অনেক বেশি কাজ করতে হবে। পিকআপ ও ড্রপের অভিজ্ঞতাই বা কেমন। যে কেউ চাইলেই এই গাড়ি ব্যবহারের জন্য ওয়াইমোর অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারছেন। আবেদনের পর ওয়াইমো বাছাই করবে কে এই গাড়ি ব্যবহারের সুযোগ পাবেন। তবে ব্যবহারকারীরা এই গাড়িতে চলাচলের অভিজ্ঞতা কোম্পানির বাইরে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, এমন শর্ত দেয়া হচ্ছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এবং জার্মানিতে ভ্যাকসিন নেয় অনীহা। দীর্ঘদিন পড়ে থাকায় ফেলে দেয়া হচ্ছে মেয়াদোত্তীর্ণ টিকা। ফ্রান্সে অক্টোবরে বুস্টার ডোজ শুরুর পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।